১৩ কোটি মানুষের এই শহরে সূর্য ওঠার আগে এই শহরের কিছু বিশিষ্ট মানুষ তাদের রিচুয়ালস শুরু করে দেন। তখনও ট্রামের চাকা গড়ায়নি, রাস্তার ধারে থাকা চায়ের দোকানগুলোর থেকে চা ছাঁকা হয়নি। সেই সময়ে বেশ কিছু হাতে গোনা মানুষ তাদের প্রাইভেট রিচুয়ালস এই ময়দান চত্বরের আশপাশে, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে শুরু করে দেন। এটা শুধুমাত্র মর্নিং ওয়াক নয়, এটা হচ্ছে কলকাতার এলিট ক্লাস মানুষদের সাফল্যের চাবিকাঠি। এটা হচ্ছে সেই ব্লুপ্রিন্ট যা মন, শরীর এবং আর্থিক অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করে। সো আজকে আমরা সেই অরবিটে প্রবেশ করতে চলেছি। ওয়েলকাম টু ভিসা টু এন্ট্রি। আমি সুদীপ, আমি আপনাদেরকে এই অরবিটে নিয়ে যাব। मॉर्निंग गुड मॉर्निंग आप लोग रोज आते हो यहाँ पे? साहब पूछे मत कितने सालों से आ रहे हैं। 65 दिन 365 दिन आते हो आप लोग? बिल्कुल। क्या है सीक्रेट, क्या है आप लोगों के यहाँ पे दोस्ती? हेल्थ इज वेल्थ, इसी के लिए आते हैं। ओनली वॉकिंग 7 ये हंसना जिंदगी, यहीं पर हंसी आती है। घर में लोग हंसी भूल ग्रुप जाते है, हैं। बड़ा सारा ग्रुप है। तो कितने लोगों के 15-16 पेयर हैं। हर रोज आते हैं आप लोग? अरे बाप रे, बढ़िया। एक दिन बाहर घूमते हैं, जिस दिन ये बंद रहता है। अच्छा अच्छा 15 अच्छा, से सभी जन एक दिन ऑल द बेस्ट, ऑल द बेस्ट। थैंक यू। नेचुरल चीज दिखती है, ठीक, अच्छा लगता है। अच्छा लगता है। शरीर भी ठीक रहता है, मन भी ठीक रहता है, कभी डिप्रेशन में भी नहीं आता आदमी। हम लोग ट्रेनिंग करते हैं। ঘড়িতে সময় এখন সকাল 6:10। শহর কলকাতার অধিকাংশ মানুষ যখন গভীর নিদ্রায় আছেন, তখন কিছু হাতে গোনা মানুষ এখানে আসেন তাদের নিজস্ব রিচুয়ালস শুরু করতে। এরা কেউ তাড়াহুড়ো করে আসেন না, বরং খুব শান্ত এবং ধীরভাবেই আসেন। নিজেদের বিলাসবহুল গাড়ির থেকে নিঃশব্দে নামেন এবং এই শীতল বাতাসে সকালে মিশে যান। এরাই হলেন কেউ শিল্পপতি, কেউ প্রযুক্তি জগতের মহারথী, কেউ বংশানুক্রমিক সম্পদের উত্তরাধিকারী, আবার কেউ নিজেই সাম্রাজ্য তৈরি করেছেন। এরাই কলকাতার অভিভাবক। এই তারকা শিল্পপতিদের মধ্যে এখানে উপস্থিত আছেন ইন্ডং টি এস্টেটের কর্ণধার মিস্টার হরিরাম গর্গ। এই হরিরামজির উত্তরবঙ্গে একটি বিশাল চা বাগান আছে, যেটি ইন্ডং টি নামে খ্যাত। একটু দেখলে লক্ষ্য করা যাবে তার মুখ শান্ত, দেহভঙ্গি স্বচ্ছন্দ, কিন্তু চোখ দুটি তীক্ষ্ণ। উনি খুব নিচু এবং সংযত স্বরে কথা বলেন। আমি জিজ্ঞাসা করাতে উনি বলেছিলেন এখানে শরীর চর্চা করতে আসেন না, এখানে আসেন স্বচ্ছতার খোঁজে। শহরটা এখনও দূষিত হয়ে ওঠেনি, এখনও তার বর্মটা পড়েনি। শহর এখনও সৎ, আর সেই সততার মধ্যেই আপনি নিজের সত্তাকে খুঁজে পান। এই সকালের রহস্যকে দুটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। প্রথমটি হলো পুরোপুরি মননশীলতার। এটি ডিজিটাল জগৎ থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বাস্তব জগতের সাথে যুক্ত হওয়ার একটা বিষয়। এই সকালের শীতল বাতাস, যেখানে কোনো ভিড় নেই, একমাত্র শব্দ পাখির কিচিরমিচির আর পায়ের নিচে নুড়ি পাথরের নরম মচমচে আওয়াজ, এখানেই নতুন ধারণার জন্ম হয়। আর দ্বিতীয় পর্যায়টি হলো নেটওয়ার্ক। আপনি এখানে কাউকে বিজনেস কার্ড এক্সচেঞ্জ করতে দেখবেন না, বা কোনো চুক্তি করতে দেখবেন না। ব্যাপারটা আরও অনেক বেশি সূক্ষ্ম। ওই যে দুজন ব্যবসায়ী, ওদের মধ্যে একটি মৃদু সম্মতিসূচক মাথা নাড়া হচ্ছে। গোলাপ বাগান দেখতে দেখতে একজন প্রযুক্তি উদ্যোক্তা এবং আরেকজন অভিজ্ঞ বিনিয়োগকারীর মধ্যে 2 মিনিটের একটি সংক্ষিপ্ত আলাপ হচ্ছে। এখানের অলিখিত নিয়ম হলো ব্যবসার কথা বলা যাবে না, কথা হবে জীবন, শহর, এমনকি হয়তো এই মৌসুমের নলেন গুড়ের মান কি, বাজারে ভালো আম কবে আসছে, লেবু কম এসেছে বাজারে, এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়। ব্যবসাটা বলে ন্যাচারালি চলে আসে। এখানে একে অপরের কোম্পানিকে মূল্যায়ন করছে না, এখানে একে অপরের
চরিত্রকে মূল্যায়ন করছে। এই নেটওয়ার্কটি যে কোনো চেম্বার অফ কমার্সের থেকেও বেশি শক্তিশালী, কারণ এটি বিশ্বাস এবং একটি সাধারণ রীতির ওপর নির্মিত। এই সকালের নিস্তব্ধতায় এখানে গড়ে ওঠা একটি যোগাযোগের গুরুত্ব কোনো গুমট বোর্ডরুমে করা যোগাযোগের চেয়ে অনেক বেশি। এটি ব্যবসা করার সেই পুরনো পদ্ধতিকে মনে করিয়ে দেয়, যেখানে আপনার কথাই ছিল আপনার অঙ্গীকার। এই সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা 1906 সাল থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এই এখানকার মর্নিং ওয়াকারদের নীরব সাক্ষী। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রবেশ মূল্য গার্ডেনের জন্য 30 টাকা, আর মিউজিয়াম দেখলে 50 টাকা। আর অ্যানুয়াল পাস আছে, সেটা সাধারণের জন্য 2000 টাকা, সিনিয়র সিটিজেনদের জন্য 1000 টাকা। পার্ক সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। সন্ধ্যাবেলা এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, তার মূল্য 100 টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল থেকে কয়েকশো মিটার দূরেই ইলিয়ট পার্ক। মূলত এটা প্রাতঃভ্রমণকারীদের জন্যই করা হয়েছে। প্রাতঃভ্রমণ করে একটু রেস্ট নিচ্ছেন এনারা, এনাদের সঙ্গে একটু আলাপ করে নিই। हम लोग यहाँ आते हैं अपने मॉर्निंग वॉक करने के लिए, डॉक्टर साहब के हैं। लिए, ये डॉक्टर साहब हैं। अपनी सेहत के लिए। बहुत सारे लोगों को ये जोड़ों में दर्द है, शुगर है, वो सबसे कंट्रोल करने के लिए सबसे बेहतरीन अगर कुछ है तो वो है मॉर्निंग वॉक करना। डिप्रेशन खत्म करने का सबसे बेहतरीन तरीका है ये। हाँ, समझे? इस वजह से हम लोग आ से नहीं, 45 साल से आ रहे हैं, कुछ लोग 30 साल से, कोई 20 साल से, कोई 50 साल से ऐसे आ रहे हैं। करने का सबसे बेहतरीन तरीका है। इससे अच्छा एंजॉय नहीं है। और इनसे सुबह का अच्छा वक्त enjoyment जो हम लोग आते हैं, टुगेदर हो जाता एक साथ गेट टुगेदर होता है, कुछ खाते पीते हैं, उसके बाद अभी जाएंगे चाय पियेंगे एक जगह अड्डा में बैठ के। ये यहाँ का हर आदमी का कल्चर है। कुछ लोग मजबूरी में आते हैं अपने वाइफ को लेकर के। अभी ये आना नहीं चाहते हैं, इनकी वाइफ जो है जबरदस्ती नहीं जबरदस्ती लाते भाई उसको भी तो लाना जरूरी है ना। प्रेशराइज में लाते हैं। এটাই হলো মূল রহস্য। সকালের এই অভ্যাসটি তাদের কাজ থেকে পালানোর কোনো উপায় নয়, এটি তাদের কাজের একটি অপরিহার্য অংশ। এটি সেই মৌলিক বিনিয়োগ যা তারা প্রতিদিন করে থাকেন, যাতে তাদের অন্যান্য সমস্ত বিনিয়োগ, সময়, শক্তি এবং পুঁজি সর্বোচ্চ সম্ভাব্য প্রতিদান দিতে পারে। সকালের এই হাঁটা আসলে এক গভীরতর দর্শনের জানালা। এটি এমন এক শহরের ভারসাম্যের প্রতি বিশ্বাস, যে শহরটি প্রায়শই তার আবেগপ্রবণ চরমপন্থার জন্য পরিচিত। পঞ্চভোগ বলে একটা মিষ্টান্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন মিসেস লাখটিয়া। উনিও রোজ সকালবেলা সেলফ ড্রাইভ করে এই ময়দান চত্বরে চলে আসেন প্রাতঃভ্রমণ করতে। সকালে ভালো লাগে, ডিফারেন্ট জায়গায়। আজকে তো এখানে, কালকে তো একটু অন্য লেকে চলে গেলাম। ডিফারেন্ট স্পট। ফিটনেস আমি আগেও করতাম বরাবর, এই তো আমি সুইমিং শুরু করব। মর্নিং ওয়াকের শেষে হরিরামজি আমাকে ওনার গাড়িতে তুলে নিলেন। ওনার বন্ধুবান্ধবদের সাথে আমি যেন এক কাপ চা খেয়ে যাই। মর্নিং ওয়াক তো স্বাভাবিক আর কি। আমার ঘুম 5টার সময় ভেঙে যায়, 4:30 5টায়। আর আমি ঠিক 8:30 9টার দেখলে তো এখন একটু আদা, রসুন, হলুদ এইসব খেয়ে বেরিয়ে যায়। বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, চা টা খেয়ে একটু বাজার করে চলে আসি। বাজার রেখেছি। হ্যাঁ, অফিসে আমি ঠিক বাড়ি থেকে 9:30টায় বেরিয়ে যাই ব্রেকফাস্ট করে। মর্নিং ওয়াকটা এই করে 10টা, ম্যাক্সিমাম 10টা, মর্নিং ওয়াকটা 10টায়। ওয়াক মানে আমি এটাই বলবো যে তারা এখন হয়তো হেলথ কনসিয়াস হয়েছে, জিম যায়, অমুক যায়, তমুক যায়, কিন্তু আসলে কাজের পরিশ্রমটা, কাজটাকে যদি ওরা মনে করে নেয় যে এটাই আমার ওয়ার্ক প্লেসকে, কঠিন পরিশ্রম ছাড়া কিন্তু কিছু অ্যাচিভ করা যাবে না। আজকালকার জেনারেশন একটু কমফোর্ট জোনে বেশি এসে গেছে, যেটাতে আর যারা কাজ করে তাদের গ্রোথ আছে। যে আলোচনায় ছিলাম আমরা, যে এখনকার ইয়াং জেনারেশন শর্টকাট চাইছে। এক্স্যাক্টলি। ওরা ভাবছে যে কম করে কিছু বেশি পাওয়া যায়, এই জন্য এটা মুশকিল হচ্ছে। আর নতুন নতুন টেকনোলজি বাড়ছে, তাদের সাথে খাপ খেয়ে যারা পারবে না তারা, দেখো এখন তুমি নিশ্চয়ই খবর জানো যে কত
প্রায় লক্ষ লোকের ওই চাকরি চলে গেছে গুগলস থেকে, এআই আসার পর, হ্যাঁ। টিসিএস থেকে, ভালো ভালো কোম্পানি থেকে, যারা খুব ভালো পজিশনে ছিল, আমি জানি। কারণ এখন এআই এসে গেছে, হয়তো 10 বছর পরে আরও কিছু নতুন কিছু এসে যাবে। রাইট স্যার। কারণ পরিবর্তনটাই তো জীবন, পরিবর্তন হতেই থাকবে, সামথিং আসতেই থাকবে। আগে আমরা যেভাবে রান্না করতাম সেটা চেঞ্জ হয়ে গেছে। আমার নাতি থাকে সিঙ্গাপুরে থাকে, দেখলাম যে ওখানে গিয়ে রুটি বানাচ্ছে মেশিন, ওখানে আটা ওজন করে দিয়ে দিল, জল দিয়ে দিল, রুটি তৈরি হয়ে চলে আসলো, সবজি বানাতে হয় না। তো মানে তোমার নিজের অ্যাক্টিভিটি যেটা অনেক কমে যাচ্ছে, আর সেটাকে মানে মার্সিডিজ যারা কিনেছে তারা সাইকেল কিনে এখানে আসতেছে, আর সাইকেলে যারা কাজ করতো তাদের স্বপ্ন ছিল যে কোনো রকম করে যদি মোটর সাইকেল কিনতে পারে। মোটর সাইকেল হওয়ার পর ভাবলো যে কিছু কার কিনতে পারি, ছোটো কার কেনার পর ভাবলো যে নানোর চেয়ে যদি আমি বড়ো কার কিনতে পারি, ইনোভা কিনতে পারি, হন্ডা সিটি কিনতে পারি, মার্সিডিজ কিনতে পারি। আর তারপর শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর আবার ডাক্তার বলে যে তোমাকে কিন্তু 4 কিলোমিটার সাইকেল চালাতে হবে, আবার সাইকেল কিনে চালাতে হবে। এই তো সার্কিল একটা। আমি তো এখন 80-81 বছর বয়স হয়ে গেছে, অনেক কিছু দেখেছি, শিখেছি, দেখেছি। খাটনি করতে হবে, নতুন জিনিসটাকে অ্যাডপ্ট করতে হবে যা আছে সেটাকে, আর সময় বরবাদ না করে ভালো মানে কনস্ট্রাকটিভ কাজে লাগাতে হবে। তাহলেই নিজের পরিবারের, সমাজের, নিজের পরিবার ভালো হলে সমাজ ভালো হবে, সমাজ ভালো হবে দেশ ভালো হবে। এটা তো স্বাভাবিক, রাইট স্যার। একটার সাথে অনেক জিনিসের ভিতরে রয়েছে। এনারাই হলেন কলকাতার আসল অভিভাবক। দুঃখের কথা কি, গভর্নমেন্টও এদের কাজে লাগায়নি, হয়তো সিনিয়র সিটিজেন ভেবে ছেড়ে দিয়েছে যে এরা কেউ কাজের নয়। এটা দারুণ কথা বললেন আপনি। কিন্তু তারা যে যতটুকু কন্ট্রিবিউট করতে পারে দেশের গ্রোথের জন্য, সমাজের গ্রোথের জন্য, সেটা ওরা ঠিক বুঝতে পারেনি আর কি, মানে বুঝছে না আর কি। সরকার সত্যি উদাসীন, সমস্ত বিষয় উদাসীন, সিনিয়র সিটিজেন নিয়ে তো বেশি উদাসীন। আপনি যেটা বললেন যে কাজেই লাগাতে পারলো না। সিনিয়র সিটিজেন আমরা এক্সপোর্ট চা করি, আমাদের বায়ার যেটা আছে জার্মানি থেকে একজন এসেছিল দম্পতি, তাদের বয়স হবে 80+। তারা ওই গ্র্যান্ড হোটেল উঠেছিল, তো দেখা করতে এসছে, ওর ওয়াইফ আসেনি, ছেলেই কাজ দেখে আমার চেম্বারে এসছে। তারপর কথাবার্তা বললাম যে কত ছেলে মেয়ে, বলে যে একটা সানডে মেয়ে আছে, একটা ছেলে। সানডে মেয়ে মানে বুঝলাম না, বলে যে নো, সি ইজ 18+, stays separately. On Sunday only she come to meet us. তার মানে কোনো যোগাযোগ নেই আর কি। তারপরে কথাবার্তা বিজনেসের সম্বন্ধে হলো, এক্সপোর্ট সম্বন্ধে হলো, তখন বলছে যে ইনস্টেড অফ নাও এক্সপোর্টিং টি, ইউ স্টার্ট practically importing old people, senior people from outside and look after them, that will be better. এখন দেখছি তাই। আগে আমরা বৃদ্ধাশ্রম বুঝতামই না, কোনো বাবা মার সেবাই করতাম, এখন কত বেড়ে গেছে আর কি যদি পার্সেন্টেজ দেখো। আর গ্রোথ 15-20% গ্রোথ হচ্ছে সিনিয়র সিটিজেন লিভিং সেন্টারে। ছেলেরা বাইরে কাজ করছে, ছেলে বাইরে করছে, মেয়েও বাইরে করছে, বৌমা বাইরে কাজ করছে, দেখাশোনার লোকজন নেই। এল্ডারলি পিপলের দেখাশোনার জন্য তারা ছেড়ে দিচ্ছে, টাকাটা পাঠিয়ে দিচ্ছে। একটা বই তুমি দেখেছো হয়তো, সমিত চ্যাটার্জি, তারা 4-5 জন বসে আছে, কি নাম বইটার নাম বলে গেলাম, শুটিংয়ে আমি দেখলাম। ও বলছে যে ছেলে বাবা মারা গেছে এখানে, ওদের বন্ধু মানে ওদের সিনিয়র লোকের ভিতরে যারা ঘুরে, তো বললো যে ছেলে ফোন করে পাঠিয়েছে নিজের বন্ধুকে যে আমি ছুটি পাচ্ছি না, আসতে পারবো না, টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি তোমার এখন অ্যাকাউন্টে, তুমি ওটা মুখাগ্নিটা তুমি দিয়ে দিও। এইসব অবস্থায় যে পারিবারিক যেটা মানে চেঞ্জ ছিল, যেটা বন্ডিং ছিল, সেটা শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। সেটা আরও শেষ হয়ে যাচ্ছে এই ফেসবুক, এক্স্যাক্টলি। তা তো টিভি সিরিয়াল আছে, টিভি সিরিয়ালও তো সবাই একসঙ্গে বসে দেখতো।
এখন তো সেটা শেষ হয়ে এখন তো গেছে, সেটা শেষ হয়ে গেছে, পুরোটাই একটা ঘরের মধ্যে 4 জন থাকলে 4 জনের হাতেই মোবাইল, 4 জন হাতে মোবাইল, 4 জন 4 কোণে বসে 4-5 বছরের হাতে মোবাইল আছে। হ্যাঁ। আর মোবাইলে যত ফিচার্স আছে হয়তো তার 90% আমি জানি না যে কিভাবে অপারেট করে। খালি হয়তো ফোন করলাম, ফোন রিসিভ করলাম, হোয়াটসঅ্যাপ করলাম, মেসেজ করলাম, এটাই বেসিক যেটুকু বেসিক যেটা আছে। তো এটা ঠিক টেকনোলজি উন্নতি করেছে, আবার সাথে সাথে সোসাইটির একটা অংশে এক জায়গায় হয়তো কিছু ক্ষতিও করেছে, যেটা আমি মনে করি, জানি না। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। সবে চায়ের অর্ডার দেওয়া হয়েছে, হরিরামজি খেয়াল করলেন ওনার পার্সটা কোথাও বোধহয় পড়ে গেছে। গাড়িতে খোঁজা হলো, পাওয়া গেল না। আমরা আবার ফিরে চললাম ভিক্টোরিয়ার কাছে। এখানে আসতে এখানকার সবাই এসে বলল যে স্যারের পার্স ওই চায়ের দোকানে রাখা আছে। দিস ইজ ক্যালকাটা, এটাই হচ্ছে কলকাতা। স্যারের ব্যাগ পড়ে গিয়েছিল এখানে, তো এই দিদি সেই ব্যাগটা তুলে রেখেছিল, তার স্যারকে ফোনও করেছিল, এই ভাই ফোনও করেছিল স্যারকে। এটাই সত্যিই কলকাতা। সত্যি কলকাতা, হ্যাঁ, এনাদেরকে টিভি में आ जाएगा। এনারা দুজনে ব্যাগ যত্ন করে রেখে স্যারকে ব্যাগ ফেরতও দিয়েছে। এই সেই ব্যাগ, যে ব্যাগটা পড়ে গিয়েছিল আমাদের এই থেকে। হরিরামজির ব্যাগ পেয়ে আমরা আবার এসে জয়েন করলাম ওনার বন্ধু বান্ধবদের সাথে চায়ের আসরে। মর্নিং ওয়াক করা, তারপরে বন্ধুর সঙ্গে করা। এখন যা বয়স হয়েছে তো বাড়ির লোকেরা আমাদেরকে চায় না, কথাই বলতে চায়, কথাই বলে না, বুঝলেন না। আমরা এই বন্ধুই আমাদের ফ্যামিলি, বুঝলেন। তাহলে কিতনা हुआ रे? এই মানুষজন জানেন সম্পদ মানে শুধু জিনিসপত্র সংগ্রহ করা নয়, এটি এমন একটি জীবন গড়া যা সফল এবং অর্থপূর্ণ উভয়ই। এদের হয়তো টালিগঞ্জ ক্লাব বা বেঙ্গল ক্লাবের মতন অভিজাত জায়গায় সদস্যপদ আছে, কিন্তু আসল নেটওয়ার্কিংয়ের বীজটা কিন্তু এই সকালে হাঁটার সময় ওনারা রোপণ করেন। এটি এমন একটি সংস্কৃতি যা সম্পদের সশব্দ প্রদর্শনের চেয়েও নীরব প্রভাবকে বেশি মূল্য দেয়। অবিরাম ব্যস্ততায় আচ্ছন্ন এই পৃথিবীতে এই প্রভাবশালী কয়েকজনের শান্ত সুচিন্তিত পদক্ষেপগুলো এক ভিন্ন পথের সন্ধান দেয়। এমন এক পথ যেখানে সাফল্য শুধু অর্জিতই হয় না, বরং তা ধরে রাখাও যায়। কলকাতার এই বিত্তশালীদের এই গোপন সকালের রীতি ধনী হওয়ার কোনো জাদুকরী সূত্র নয়। ইটস আ ফান্ডামেন্টাল ট্রুথ দ্যাট রিয়েল ওয়েলথ ইজ a balance of a financial success, mental clarity, physical health and a deep rooted connections. মূল কথা হলো আপনার দিনের প্রথম মিটিংটা আপনার নিজের সঙ্গেই হওয়া ভালো। ঘড়িতে সময় 7:30। সূর্যদেব মাথার ওপর তাপ বৃদ্ধি করতে শুরু করেছেন, আর মর্নিং ওয়াকাররা ধীরে ধীরে মিশে যাচ্ছেন এই কলকাতা শহরে, এই শহরকে পরিচালনা করবেন বলে। অ্যান্ড দে লিভ বিহাইন্ড আ কোয়াইট পার্ক অ্যান্ড আ পাওয়ারফুল মেসেজ। একটা সুখবর হলো এই মর্নিং ওয়াক বা এই সকালের রিচুয়ালস কিন্তু আপনারাও করতে পারেন প্র্যাকটিস। এটা শুধুমাত্র মিলিনিয়ারদের জন্যই নয়, এটা আপনারাও করতে পারেন। আপনারাও আপনাদের সাফল্যের চাবিকাঠি নিজের হাতে রাখতে পারেন। আপনার সকালের রুটিনটি কেমন? কোন সেই অভ্যাস যা আপনাকে আপনার সাফল্যের জন্য প্রস্তুত করে? নিচের কমেন্টে আপনার নিজের গোপন রহস্য শেয়ার করুন। আপনারা যদি পার্ক স্ট্রিট দেখতে চান তাহলে এন্ড স্ক্রিনে এক্ষুনি পার্ক স্ট্রিট পপ আপ হবে, ক্লিক করুন। আর যদি ফুকেটের বাংলা রোড দেখতে চান তাহলে ডান দিকে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।